সকাল ১১টায় তৈরি হলো পশ্চিমবঙ্গ রাজনীতিতে এক নতুন ইতিহাস। ১৫ বছরের দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসন শেষ হলো। আর পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মেদিনীপুরের শুভেন্দু অধিকারী। যে মানুষটা ২০০৭ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে নন্দীগ্রাম আন্দোলনের রূপকার ছিলেন, আজ ১৯ বছর পর সেই শুভেন্দু অধিকারী মমতাকে তার নিজের জায়গায় ভবানীপুরে পরাজিত করে বাংলার মসনদে বসছেন। ১৯৬৭ সালে অজয় মুখোপাধ্যায় যা করে দেখিয়েছিলেন মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়ে, ২০২৬ ঠিক সেটাই করে দেখালেন শুভেন্দু। একে বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস তার পুনরাবৃত্তি করছে। আজকের ভিডিওতে আমরা দেখব শুভেন্দু শৈশব থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের চড়াই উতরাই, নন্দীগ্রাম আন্দোলনে তার ভূমিকা কতটা ছিল, কেন তৃণমূল ত্যাগ করলেন ও অভিষেকের সাথে তার বিখ্যাত বা কুখ্যাত দ্বন্দ্বের কারণ কি। ২০২১-এর এই ঐতিহাসিক লড়াই থেকে ২০২৬-এর এই মহাবিজয়ের প্রতিটা অধ্যায় নিয়ে আমরা আজ আলোচনা করব। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। শুভেন্দু অধিকারীর রাজনীতির হাতে খড়ি কিন্তু একেবারেই ছোটবেলা থেকে। ১৯৭০ সালের ১৫ই ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরে কারকুলিতে তার জন্ম। তার মা গায়ত্রী অধিকারী আর বাবা শিশির অধিকারী। শিশির অধিকারী একজন সাংসদই ছিলেন না, তিনি ছিলেন মনমোহন সিং সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ও মেদিনীপুরের একজন বিশেষ নেতা। তিনি সাংসদ এবং মনমোহন সিং সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পরিবহন মন্ত্রী এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সেচ সম্পদের মন্ত্রী ছিলেন। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানও তিনি ছিলেন। এই সব কথা তার সাকসেসের কথা, কিন্তু এর পিছনে যে সংগ্রাম, যে স্ট্রাগল থাকে, সেটা কি হবে? ২০০৭ সাল বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে জ্বলে উঠেছিল নন্দীগ্রাম। আর সেই আন্দোলনের মস্তিষ্ক কে ছিলেন জানেন? আমাদের শুভেন্দু অধিকারী। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গড়ে তুলে তিনি বামফ্রন্টের ভিত পুরো নাড়িয়ে দিয়েছিলেন। সিআইডি অভিযোগ করেছিল শুভেন্দু নাকি মাওবাদীদের থেকে অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু সাধারণ মানুষ আম জনতা, আমার আপনার মতো সবার কাছে তিনি হয়ে উঠেছিলেন নন্দীগ্রামের দেবদূত। ২০০৭ সালের শুরুতে যখন বামফ্রন্ট সরকার নন্দীগ্রামে ১০,০০০ একর জমি অধিগ্রহণের নোটিশ জারি করলো, তখন সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন কাঁথির বিধায়ক। তিনি বুঝতে পেরেছিলেন কেবল দলীয় পতাকা দিয়ে এই লড়াইটা জাস্ট জেতা যাবে না। তিনি দলমত নির্বিশেষে সবার সঙ্গে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি বা বিইউপিসি গঠন করলেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এমনকি কিছু বিক্ষুব্ধ বাম সমর্থককেও তিনি নিজের দলে নিয়ে আসেন। শুভেন্দুর এই রাজনৈতিক কৌশলী আন্দোলনের ভিত মজবুত করেছিল। তার নেতৃত্বে নন্দীগ্রামের ভৌগোলিক মানচিত্র বদলে দেওয়া হয়েছিল। পুলিশের প্রবেশ রুখতে তিনি এক দারুণ কৌশল নিয়েছিলেন। গ্রামের ভিতরে ঢোকার প্রতিটা রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল এবং ছোট ছোট সেতু বা কালভার্ট ভেঙে দেওয়া হয়েছিল যাতে পুলিশ গাড়ি ঢুকতে না পারে, আর রাস্তা মাঝ বরাবর কেটে দেওয়া হয়েছিল। শুভেন্দু নিজে রাত জেগে জেগে গ্রামে গ্রামে ঘুরে পাহারা তদারকি করতেন। শাঁখ আর কাঁসর ঘণ্টার শব্দে পুরো গ্রামকে সতর্ক করে দেন, এইবার দেখো বাইরের লোক ঢুকছে, ওই দেখো পুলিশ ঢুকছে। এই টোটাল যে পদ্ধতিটা সম্পূর্ণ ছিল তারই মস্তিষ্ক প্রসূত। এবার আসি সেই বিখ্যাত বা কুখ্যাত ১৪ই মার্চে। ২০০৭ সালের ১৪ই মার্চে পুলিশের গুলিতে ১৪ জন আন্দোলনকারীর মৃত্যু হয়। সে ভয়াবহ দিনে শুভেন্দু অধিকারী ছিলেন একদম সামনের সারিতে। পুলিশের টিয়ার গ্যাস আর গুলির মুখে দাঁড়িয়ে তিনি যেভাবে সাধারণ জনতাকে দিশা দেখিয়েছিলেন, তা তাকে মানুষের কাছে ভগবানের আসনে বসিয়ে দেয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো, সবটাই তিনি নিয়ন্ত্রণ করেছিলেন না কাঁথির শান্তিনিকেতন থেকে নয়, বরং নন্দীগ্রামের ধানক্ষেত আর মেঠো পথ থেকে। আন্দোলন চলাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার ও সিআইডি অভিযোগ করেছিলেন শুভেন্দু মাওবাদীদের সঙ্গে হাতে মিলিয়েছে এবং টোটাল রাজ্যে একটা বড় অভ্যুত্থান ঘটাতে চাইছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়, কিন্তু শুভেন্দু পিছু হটেননি। তিনি বারবার বলেছেন, আমার মা মাটি মানুষের জন্য যদি আমাকে জেলে যেতে হয়, আমি ১০০ বার যাব। নন্দীগ্রাম যখন শান্তিনিকেতন আর নবান্নের মধ্যে দেয়াল তুলে দিয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় অনশন করছিলেন। আর নন্দীগ্রামের মাঠের যে লড়াইটা, সেটা লড়ছিল শুভেন্দু একা।
শুভেন্দুর তৈরি করা সেই মজবুত ভিতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের বাংলার মসনদ দখল করতে পেরেছিলেন। শুভেন্দু না থাকলে হয়তো নন্দীগ্রাম আন্দোলন সেফ একটা প্রতিবাদ হয়েই থেকে যেত, কোনোদিন বিপ্লবে পরিণত হতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন নন্দীগ্রামের স্বপ্ন, আর শুভেন্দু অধিকারী ছিলেন সেই স্বপ্নের বাস্তব রূপকার। পুলিশ যখন গ্রাম ঘেরাও করছে, তখন শুভেন্দু অধিকারী এক ইশারাতে হাজার হাজার মানুষ নিজের বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। নন্দীগ্রাম শুভেন্দুকে কেবল নেতা বানায়নি, তাকে মেদিনীপুরের মেজাজ হিসেবে ওটা বাংলার কাছে চিনিয়ে দিয়েছিল, আর একটা লোহাকে ইস্পাত বানিয়ে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার রাজনীতির মেইন স্ট্রিমে ফিরিয়ে আনার অন্যতম কারিগরি ছিলেন এই শুভেন্দু। নন্দীগ্রামের জয়ের পুরস্কার হিসেবে মমতা তাকে পুরো জঙ্গলমহল, মানে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে পুরো দায়িত্বটা দিয়ে দেন। 2009 সালে লক্ষণ শেঠকে 1,73,000 ভোটে হারিয়ে তিনি যখন দিল্লিতে সাংসদ হিসেবে গেলেন, তখন শুভেন্দু ছিলেন মমতার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি। এবার যাই 2016 সালে। শুভেন্দু রাজ্য রাজনীতিতে ফিরে এলেন, হলেন পরিবহন মন্ত্রী, পেলেন সেচ ও জল সম্পদ দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব। হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে HRBC সবই তার নিয়ন্ত্রণে, কিন্তু পর্দার আড়ালে অলরেডি শুরু হয়ে গেছিল এক অদৃশ্য ক্ষমতার লড়াই। তৃণমূলে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান ঘটছে। প্রবীণ এবং দাপুটে নেতাদের সরিয়ে ভাইপোকে উত্তরসূরি করার এই প্রক্রিয়াটা শুভেন্দু জাস্ট মেনে নিতে পারেননি। 2020 সালের নভেম্বর মাস থেকে শুরু হলো সেই ঐতিহাসিক বিদ্রোহ। শুরু হলো একের পর এক পদত্যাগ, HRBC, পরিবহন দপ্তর, জল দপ্তর, অবশেষে তৃণমূলের প্রাথমিক সদস্য পদটাও তিনি ছেড়ে দিলেন। মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহর হাত ধরে শুভেন্দুর বিজেপিতে যোগদান ছিল বাংলার রাজনীতিতে একটা সবথেকে বড় ধাক্কা তৃণমূলের পক্ষে। কিন্তু কেন? জন্মলগ্ন থেকে থাকা মানুষটার সাথে কি এমন ঘটলো যে তাকে দল ছেড়ে দিয়ে অন্য দলে চলে যেতে হলো? চলুন দেখি একবার। শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই কেবল দুই ব্যক্তির সংঘাত নয়, এটি ছিল আসলে দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের একটা সংঘাত। এক পাশে ছিল শুভেন্দুর পুরনো ধাঁচের মেঠো রাজনীতি, আর অন্য পাশে অভিষেকের আধুনিক তথ্য নির্ভর কর্পোরেট স্ট্র্যাটেজি। একসময় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূলের কোনো অস্তিত্বই ছিল না। শুভেন্দু একক দক্ষতায় সেখানে পর্যবেক্ষক হিসেবে কাজ করে কংগ্রেস ও বামেদের দুর্গ ধ্বংস করলেন আর ছড়িয়ে দিলেন ঘাসফুলের দানা। তিনি ছিলেন তৃণমূলের আনক্রাউন্ড কিং, বা যাকে বলে মুকুটিন সম্রাট। শুভেন্দু অধিকারী সেই প্রজন্মের নেতা যারা বুথ স্তরের কর্মীদের নাম ধরে ধরেছেন, এই অমল, এই বকুল। তার রাজনীতি ছিল 24 ঘন্টা। মেদিনীপুরের গ্রামে গঞ্জে ঘুরে চায়ে চুমুক দিয়ে মানুষের ক্ষোভ বোঝা ছিল তার খুব সহজ ব্যাপার। তার জেদ ছিল, আমি মাটির নেতা, আমাকে কেউ ডিকটেট করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নিয়ে এলেন আইপ্যাক এবং প্রশান্ত কিশোরের মডেল। তিনি চাইলেন ডেটা, সার্ভে আর অ্যালগোরিদম দিয়ে ভোট জিততে। তার কাছে রাজনীতি ছিল অনেকটা কর্পোরেট ম্যানেজমেন্টের মতো, যেখানে যেখানে আবেগ নয়, পারফরমেন্স আর পরিসংখ্যানই সেখানে শেষ কথা বলবে। অভিষেক বুঝলেন শুভেন্দুর এই ক্ষমতা, মানে যে ক্ষমতাটা তার ক্রমাগত বাড়ছে, সেই ক্ষমতা তার ভবিষ্যতে বড় বিপদ হতে পারে। তাই তিনি সুকৌশলে পর্যবেক্ষক বা অবজারভার পদটাই দল থেকে তুলে দিলেন। জেলা সভাধিপতিদের সরাসরি তার অফিসে, অর্থাৎ ক্যামাক স্ট্রিটের অফিস থেকে নিয়ন্ত্রণ করা শুরু হলো। শুভেন্দুর ডানা সেটা দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় তার যে আধিপত্য সেটা বন্ধ হলো, মানে জোর করে বন্ধ করে দেওয়া হলো। কিন্তু শুভেন্দুর মতো লোকের কিন্তু কখনোই কখনোই যোগাযোগ বন্ধ হয় না। তৃণমূল যুবর একচ্ছত্র সম্রাটের মুকুটটা জাস্ট কেড়ে নেওয়া হলো। পুরো ব্যাপারটা মমতা ব্যানার্জি নিজে দেখেছিলেন, বুঝেছিলেন, আর তারপর তার ভাইপোর সাথ দেন। আর এই কর্পোরেট চালটি তার জেদকে, মানে শুভেন্দু অধিকারীর জেদকে এক বিদ্রোহে রূপান্তরিত করলো। অভিষেক যখন আইপ্যাকের কর্মীদের দিয়ে প্রবীণ নেতাদের উপর নজরদারি শুরু করলেন, তখন শুভেন্দুকে অপমান হিসেবে দেখলেন। শুভেন্দুর যুক্তি ছিল, যাদের রাজনীতির জানা নেই, সেই ল্যাপটপ নিয়ে ছেলেমেয়েরা, মানে যারা বাচ্চা ছেলেমেয়ে তার কাছে, তারা কিভাবে আমাদের রাজনীতি করতে হয় শেখাবে বলুন তো। একটা ছোট্ট উদাহরণ দিই। সুব্রত বক্সী এই কারণেই ভোটের লড়াই ছেলে সংগঠনে চলে যান স্বেচ্ছায়, শুধুমাত্র নিজের মান বাঁচানোর জন্য।
কর্পোরেট অফিসে বসে বাংলার মানুষকে চেনা যায় না, তার জন্য দরকার শুভেন্দুর মতো সেই জেদ যা কাঁথি শান্তিনিকেতন থেকে নবান্ন পর্যন্ত রাস্তা তৈরি করে। কিন্তু কালীঘাটের শান্তিনিকেতন থেকে নবান্ন পর্যন্ত রাস্তা তৈরি হয় না, তৈরি করা যায় না। এই ঈগল লড়াই চরমে পৌঁছায় যখন অভিষেক স্পষ্ট করে দেন কে টিকিট পাবে আর কে টিকিট পাবে না তা ঠিক করবে আইপ্যাকের ডেটা আর অভিষেকের সুপারিশ, শুভেন্দুর সুপারিশ নয়। অভিষেকের কর্পোরেট স্ট্র্যাটেজি দিয়ে চলা টিএমসি আস্তে আস্তে মানুষের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আর এই কিছু নির্দিষ্ট ভুল যা শুভেন্দু কৌশলে সুন্দর করে কাজে লাগিয়ে গেছে। দিদিকে বলো বা নবজোয়ার কর্মসূচিগুলো ছিল সম্পূর্ণ সাজানো আর চিত্রনাট্য নির্ভর। ফোন আপনি যতই করে থাকুন, খুব একটা কাজ হয়েছে বলে আমি তো কোনই শুনিনি। আপনারা যদি কেউ শুনে থাকেন তো বলুন এই আমার এই কাজটা হয়েছে। অন্যদিকে শুভেন্দু আরজি কর বা নিয়োগ দুর্নীতির মতো ইস্যুতে মানুষের রাগকে সরাসরি রাজপথে এনে আছড়ে ফেলেছেন। অভিষেক আইপ্যাকের রিপোর্টে ভরসা করে অনেক জনপ্রিয় কিন্তু বেয়ারা নেতাকে সরিয়ে ইয়েস ম্যান মানে তাকে যারা তেল টেল দেয় আর কি তাদের প্রার্থী করেছিলেন। শুভেন্দু অসন্তুষ্ট কর্মীদের সম্পূর্ণভাবে আস্তে আস্তে সুযোগ বুঝে নিজের কাছে টেনে নেন। অভিষেক যখন ল্যাপটপ আর পরিসংখ্যান নিয়ে ব্যস্ত, শুভেন্দু তখন মেদিনীপুরের ভূমিপুত্র আবেগকে উস্কে দিয়ে মানুষের হৃদয়ে একটু একটু করে জায়গা করে দিচ্ছেন। আর শুধু তিনি জায়গা করছেন না, তিনি তার পদ্ম ফুলটাও তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছেন। অভিষেক যখন ডিজিটাল ডেটা নিয়ে খেলছিলেন, শুভেন্দু তখন মানুষের চোখে জল আর ক্ষোভ নিয়ে খেলছিলেন। লড়াইটা ছিল সাইলেন্ট ম্যানেজমেন্ট বনাম ভায়োলেন্ট মুভমেন্টের। শেষে সেই মুভমেন্টই জিতে গেল। 2021 সাল মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দুর ঘরে গিয়ে তাকে হারাবেন। সেই নন্দীগ্রামের মরণবাচন লড়াই, সেই হুইল চেয়ার নিয়ে মরণবাচন লড়াই। কিন্তু রেজাল্ট কি হলো? 1956 ভোটে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারী হয়ে উঠলেন জায়ান্ট কিলার। যদিও তৃণমূল ক্ষমতায় ফিরল, কিন্তু বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু বিধানসভাকে উত্তপ্ত করে রাখলেন লাস্ট 5 ইয়ার্স। সিবিআই তদন্ত, ইডি তদন্ত, একাধিক মামলা, বিধানসভা থেকে সাসপেন্ড হওয়া, কোনো কিছু শুভেন্দুকে দমাতে পারেনি। তিনি বারবার হুঙ্কার দিয়েছিলেন 2026 এই সরকারকে আমি উপড়ে ফেলবই, আর সেই প্রতিজ্ঞা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। তার জন্য চাই সুতীব্র জেদ, মাঠে ময়দানে রাজনীতি করা, মানুষের পালস বোঝা। এই সবটাই শুভেন্দু ছোটবেলা থেকে করে আসা একটা অভ্যাস মাত্র। এবার আসি 2026-এর ভোটে। শুভেন্দু এবার এক মাস্টার স্ট্রোক খেললেন। তিনি কেবল নিজের সিট নন্দীগ্রামেই লড়লেন না, তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন মমতার নিজের ভবানীপুরে। কোনো অ্যানালিস্ট বলেছিলেন যে এটা শুভেন্দুর একটা আত্মঘাতী সিদ্ধান্ত, কিন্তু না, শুভেন্দু আর তার দল এটা ভাবনা চিন্তা করে নেওয়া একটা সিদ্ধান্ত ছিল, যেখানে অমিত শাহ নিজে এসে শুভেন্দুর নমিনেশনে স্বাক্ষর করেছেন মমতা ব্যানার্জিকে শুধুমাত্র নিজের এলাকাতে আটকে রাখার জন্য। শুভেন্দুর মতো হেভিওয়েট প্রার্থীকে আটকাতে ভোটের দিনও ছুটতে হয়েছে মমতা ব্যানার্জিকে। ফলে বোঝা যায় এটা কত বড় সাকসেসফুল একটা দাবার চাল ছিল। শুভেন্দু ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসনেই বিপুল ব্যবধানে জয়লাভ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের পাড়ায় পরাজিত করা ছিল এটি তৃণমূলের কফিনে একটা শেষ পেরেক পোঁতার মতো অবস্থা। 1967 সালে অজয় মুখোপাধ্যায় যেমন প্রফুল্ল সেনকে হারিয়েছিলেন, 2026-এ সেই ইতিহাসের পুনরাবৃত্তি করলেন শুভেন্দু মমতা ব্যানার্জিকে হারিয়ে। 8ই মে শুভেন্দুর উপস্থিতিতে বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী, আর তিনি হতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর সামনে এখন অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। যে পশ্চিমবঙ্গ ঋণে ডুবে আছে, যে রাজ্যে শিল্প নেই, সেখানে তিনি কিভাবে সোনার বাংলা গড়ে তোলেন সেটা আমাদের সবারই বেশ দেখার বিষয়। তবে মেদিনীপুরের এই ভূমিপুত্রের প্রশাসনিক দক্ষতা নিয়ে কারোর খুব একটা সন্দেহ নেই। শিশির অধিকারী সুযোগ্য পুত্র বা নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তিনি কেবল একটি দলের নেতা নন, তিনি বাংলার ভাগ্যবিধাতাও। শপথ গ্রহণের পর বাংলার শিল্পনীতি, শিক্ষা এবং আইন শৃঙ্খলায় কি বদল আসে তা আমরা পরবর্তীকালে বিভিন্ন সময়ে তো আপনাদের সঙ্গে আলোচনা করবই। শুভেন্দু অধিকারীর এই 3 দশকের রাজনৈতিক জার্নি আমাদের শেখায় লড়াই করলে এবং নিজের লক্ষ্যে স্থির থাকলে একদিন না একদিন সাফল্যের শিখরে পৌঁছানো যায়। শুভেন্দু অধিকারীর এই অবিশ্বাস্য উত্থান নিয়ে আপনাদের কি মতামত? আপনি কি মনে করেন শুভেন্দুর নেতৃত্বে বাংলা আবার তার হারানো গৌরব ফিরে পাবে?
আমরা বাঙালিরা আশা নিয়েই বাঁচি। পজিটিভ মাইন্ড আমাদের চলার পথের অন্যতম পাথেয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।